1980 সালের 22 সেপ্টেম্বর মধ্যপ্রাচ্যের মানচিত্রে রচিত হয় এক রক্তক্ষয়ী অধ্যায়, ইরাক ইরান যুদ্ধ। এই যুদ্ধ টানা 8 বছর ধরে চলে, যেখানে উভয় পক্ষই ব্যাপক প্রাণহানি ও ধ্বংসযজ্ঞের সম্মুখীন হয়। আজকের এই ভিডিওতে জানাবো কিভাবে এই সংঘাতের সূচনা হয়েছিল, কেন এটি এত দীর্ঘস্থায়ী হয়েছিল এবং কিভাবে যুদ্ধের সমাপ্তি হয়েছিল তার ইতিহাস। সো হ্যালো, আমি ইয়াসিন শোয়েব, ওয়েলকাম টু মাই চ্যানেল। ইরাক ইরান যুদ্ধের শিকড় নিহিত ছিল ভূ রাজনৈতিক, ধর্মীয় এবং অর্থনৈতিক দ্বন্দ্বে। 1979 সালে আয়াতুল্লাহ খামেনির নেতৃত্বে ইরানে ইসলামী বিপ্লব সংগঠিত হয়। খামেনির নেতৃত্বে ইরানের নতুন শাসক গোষ্ঠী সরাসরি ইরাকের শাসন ব্যবস্থার বিরুদ্ধে বক্তব্য রাখতে শুরু করে এবং ইরাকের শিয়া জনগণকে সরকার বিরোধী কর্মকাণ্ডে উদ্বুদ্ধ করতে থাকে। একই সাথে শিয়া মুসলমানদের মধ্যে বিপ্লবী চেতনা ছড়িয়ে দেওয়ার চেষ্টা চালায়। ইরাকে যেখানে শিয়া মুসলমানদের সংখ্যা বেশি হলেও শাসক গোষ্ঠী ছিল সুন্নি। ইরাকের অভ্যন্তরে শিয়া বিদ্রোহ বাড়তে থাকলে সাদ্দাম হোসেন সরকার মনে করতে থাকে যে ইরান সরাসরি ইরাকের সার্বভৌমত্বকে হুমকির মুখে ফেলছে। ইরাক ও ইরানের মধ্যে দীর্ঘদিনের সীমান্ত বিরোধ ছিল, বিশেষ করে সাত আল আরব নদীর নিয়ন্ত্রণ নিয়ে দুই দেশের মধ্যে উত্তেজনা চলছিল। সাত আল আরব নদী ইরাক ও ইরানের মধ্যে একটি গুরুত্বপূর্ণ জলপথ, যা বাণিজ্য ও সামরিক কৌশলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। 1975 সালের আলজিয়ার্স চুক্তি অনুযায়ী ইরান ও ইরাক একটি আপোষের মাধ্যমে নদীর মাঝ বরাবর সীমান্ত নির্ধারণ করে। তবে 1979 সালের ইসলামিক বিপ্লবের পর ইরাক মনে করে যে ইরান দুর্বল অবস্থায় রয়েছে এবং সাদ্দাম হোসেন এই সুযোগের কাজে লাগিয়ে 1980 সালের চুক্তি বাতিলের ঘোষণা দেন। তিনি দাবি করেন পুরো সাত আল আরব নদীর উপর ইরাকের সার্বভৌমত্ব থাকা উচিত। ইরান এই দাবিকে প্রত্যাখ্যান করে এবং সীমান্ত অঞ্চলে সামরিক উপস্থিতি বাড়াতে থাকে, বিশেষ করে ইরানের খুজেকিস্তান প্রদেশে, যেখানে আরব গোষ্ঠীর সংখ্যা বেশি। সাদ্দাম হোসেন এই অঞ্চলকে ইরাকের অংশ দাবি বলে মনে করেন এবং এই অঞ্চলের আরবদের স্বাধীনতার আহ্বান জানান। ফলে সীমান্তে সামরিক উত্তেজনা চূড়ান্ত পর্যায়ে পৌঁছে যায়। ইরাকের অভ্যন্তরে শিয়া ও কুর্দি জনগোষ্ঠীর একটি বড় অংশ ইরাক সরকারের বিরুদ্ধে ক্ষোভ পোষণ করছিল। বিশেষ করে কুর্দিরা দীর্ঘদিন ধরে স্বায়ত্তশাসনের জন্য লড়াই করছিল এবং ইরান তাদের অস্ত্র ও প্রশিক্ষণ দিয়ে সহায়তা করেছিল। ইরাকের সংখ্যাগরিষ্ঠ শিয়া মুসলিম সম্প্রদায় সুন্নি নেতৃত্বাধীন বাথ পার্টির শাসনের অধীনে দীর্ঘদিন ধরে বৈষম্যের শিকার হচ্ছিল। ইরানের ইসলামী বিপ্লব ইরাকের শিয়াদের মধ্যে নতুন করে বিদ্রোহের আগ্রহ তৈরি করেছিল। আয়াতুল্লাহ খামেনি সরাসরি ইরাকের শিয়াদের প্রতি আহ্বান জানান, যা সাদ্দাম হোসেনের জন্য চরম উদ্বেগের কারণ হয়ে দাঁড়ায়। সাদ্দাম হোসেন এই পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য ইরানে বসবাসরত ইরাকি শিয়াদের বিতাড়িত করা শুরু করেন এবং শিয়া ধর্মীয় নেতাদের দমনমূলক নীতি গ্রহণ করেন। এর ফলে ইরাকের অভ্যন্তরে অস্থিরতা আরও বৃদ্ধি পায় এবং ইরান এই উত্তেজনাকে ইরাকের বিরুদ্ধে কৌশলগত অস্ত্র হিসাবে ব্যবহার করতে থাকে। মধ্যপ্রাচ্যে নেতৃত্ব প্রতিষ্ঠা করাই ছিল উভয় দেশের লক্ষ্য। ইরানের ইসলামী বিপ্লব শুধু ইরাকই নয়, পুরো আরব বিশ্বের রাজতন্ত্রগুলোর জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছিল। ফলে সৌদি আরব সহ অন্যান্য উপসাগরীয় দেশগুলো ইরাককে সমর্থন দিতে শুরু করে। শীতল যুদ্ধের প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়নের ভূমিকাও এই সংঘাতকে প্রভাবিত করেছিল। পশ্চিমা বিশ্ব ইরানের বিপ্লবী সরকারকে হুমকি হিসেবে দেখেছিল, যেখানে সোভিয়েত ইউনিয়নও মধ্যপ্রাচ্যে তার প্রভাব বিস্তারে আগ্রহী ছিল। এই পরিস্থিতিতে ইরাক মনে করল যে ইরান দুর্বল অবস্থায় রয়েছে এবং এটি আক্রমণের সঠিক সময়। 1979 থেকে 80 সালে ইরান ও ইরাকের সীমান্তবর্তী অঞ্চলে একাধিকবার ছোটখাটো যুদ্ধের ঘটনা ঘটে। 1980 সালের এপ্রিলে ইরাকের তৎকালীন উপপ্রধানমন্ত্রী তারিক আজিজের গাড়িবহরের উপর হামলা চালানো হয়, যার জন্য ইরাক সরাসরি ইরানকে দায়ী করে। এর প্রতিক্রিয়ায় ইরাক ইরানের অভ্যন্তরে কয়েকটি সামরিক স্থাপনায় হামলা চালায়। সাদ্দাম হোসেন এই উত্তেজনাকেই যুদ্ধ শুরুর সুযোগ হিসাবে ব্যবহার করেন। তিনি মনে করলেন ইরান বিপ্লবের পর অভ্যন্তরীণ বিশৃঙ্খলার কারণে সামরিকভাবে দুর্বল হয়ে পড়েছে। তাই 1980 সালের 22 সেপ্টেম্বর ইরাকি বাহিনী ব্যাপকভাবে ইরানের সীমান্তে অতিক্রম করে এবং আবাদান ও খোররাম শহর সহ গুরুত্বপূর্ণ শহরগুলো দখল নেওয়ার চেষ্টা চালায়, কিন্তু ইরানের জনগণ দ্রুত প্রতিরোধ গড়ে তোলে। প্রাথমিকভাবে কিছু সাফল্য পেলেও ইরাক শীঘ্রই বুঝতে পারে যে যুদ্ধ সহজ হবে না। ইরান তাদের বিপ্লবী চেতনা ও কৌশলগত পরিকল্পনার মাধ্যমে প্রতিরোধ গড়ে তোলে, যা যুদ্ধকে দীর্ঘায়িত করে। এই যুদ্ধ ছিল মধ্যপ্রাচ্যের ইতিহাসের অন্যতম ভয়াবহ এক সংঘর্ষ। উভয় পক্ষই ব্যাপক মানবিক ও সামরিক ক্ষতির সম্মুখীন হয়। ইরান ও ইরাক উভয়ই প্রচুর সামরিক ও বেসামরিক প্রাণহানি দেখে। ইরাকের সেনাবাহিনী এই যুদ্ধের সময় ব্যাপকভাবে রাসায়নিক অস্ত্র ব্যবহার করে, যা যুদ্ধকে আরো ভয়ঙ্কর করে তোলে। 1988 সালের মার্চ মাসে কুর্দি অধ্যুষিত হালাবাজা শহরে ইরাকের রাসায়নিক হামলায় আনুমানিক 5,000 নিরীহ মানুষ নিহত হন এবং আরও হাজার হাজার মানুষ চিরতরে পঙ্গু হয়ে যান। সারিন, মাস্টার্ড গ্যাস সহ নানা নিষিদ্ধ রাসায়নিক অস্ত্র ব্যবহার করে ইরাকি বাহিনী। রাসায়নিক অস্ত্রের ফলে শুধু তাৎক্ষণিক মৃত্যু ঘটেনি, বরং বহু মানুষ দীর্ঘস্থায়ী শারীরিক ও মানসিক সমস্যায় ভুগছেন। বহু শিশু বিকলাঙ্গ হয়ে জন্ম নেয় এবং আজও এই বিষাক্ত গ্যাসের প্রভাব অনুভূত হয়। এই যুদ্ধে প্রায় 1 মিলিয়নেরও বেশি মানুষ নিহত ও আহত হয় এবং দুই দেশের অবকাঠামো ধ্বংস হয়ে যায়। বিশেষজ্ঞদের মতে ইরাকের রাসায়নিক অস্ত্র ব্যবহারের নেপথ্যে আন্তর্জাতিক সমর্থন
সমর্থনও কাজ করেছিল। ইরান অভিযোগ করে যে পশ্চিমা দেশগুলো এবং কিছু উপসাগরীয় রাষ্ট্র পরোক্ষভাবে ইরাককে এই অস্ত্র সংগ্রহের সহায়তা করেছিল। যদিও জাতিসংঘ পরে রাসায়নিক অস্ত্র ব্যবহারের নিন্দা জানায়, কিন্তু তাৎক্ষণিকভাবে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এই যুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্র, সোভিয়েত ইউনিয়ন সহ বিভিন্ন দেশ নিজেদের স্বার্থসিদ্ধির জন্য ইরান ও ইরাককে অস্ত্র ও সামরিক সহযোগিতা করে। তেল সমৃদ্ধ উপসাগরীয় অঞ্চলে তাদের আধিপত্য ধরে রাখাই ছিল মূল লক্ষ্য। মার্কিন যুক্তরাষ্ট্র একদিকে কৌশলগতভাবে ইরাককে সামরিক ও গোয়েন্দা সহযোগিতা করছিল, অন্যদিকে ইরানকেও গোপনে অস্ত্র সরবরাহ করছিল, যা ইরান কনত্রা কেলেঙ্কারি নামে পরিচিত। সোভিয়েত ইউনিয়ন প্রথম দিকে নিরপেক্ষ অবস্থানে থাকলেও পরে ইরাকের প্রতি সমর্থন জানায়। ইউরোপীয় কিছু দেশ, বিশেষ করে ফ্রান্স ও পশ্চিম জার্মানি, ইরাককে অস্ত্র ও সামরিক সরঞ্জাম সরবরাহ করে। উপসাগরীয় দেশগুলো, বিশেষ করে সৌদি আরব ও কুয়েত, ইরাককে বিপুল আর্থিক সহায়তা দেয়, ফলে যুদ্ধ আরও দীর্ঘস্থায়ী হয় এবং পুরো অঞ্চলে উত্তেজনা বাড়তে থাকে। প্রায় 8 বছর ধরে চলা এই যুদ্ধ অবশেষে 1988 সালে 20 আগস্ট জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাব 598 অনুযায়ী যুদ্ধবিরতির মাধ্যমে শেষ হয়। যুদ্ধের চূড়ান্ত পর্যায়ে উভয় পক্ষই ব্যাপক ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়। ইরানের নেতা আয়াতুল্লাহ খামেনি প্রথম দিকে যুদ্ধ চালিয়ে যেতে চাইলেও আন্তর্জাতিক চাপ এবং অভ্যন্তরীণ অর্থনৈতিক দুরবস্থার কারণে তিনি শেষ পর্যন্ত যুদ্ধবিরতি গ্রহণ করতে বাধ্য হন। অন্যদিকে ইরাকও ব্যাপক ক্ষতির সম্মুখীন হয় এবং যুদ্ধ দীর্ঘায়িত হওয়ায় দেশটির সামরিক ও অর্থনৈতিক কাঠামো দুর্বল হয়ে পড়ে। যুদ্ধে আনুষ্ঠানিক কোনো বিজয় ছিল না, কিন্তু এই যুদ্ধ ছিল উভয় দেশকে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত করার একটি যুদ্ধ। আনুমানিক 10 লাখ মানুষ নিহত ও কয়েক মিলিয়ন মানুষ আহত হয়। যুদ্ধের পর ইরান ও ইরাক উভয় দেশই নিজেদের পুনর্গঠনের মনোযোগ দেয়। 1990 দশকে উপসাগরীয় যুদ্ধের কারণে ইরাক আরও দুর্বল হয়ে পড়ে, যেখানে ইরান দীর্ঘমেয়াদী সামরিক ও রাজনৈতিকভাবে শক্তিশালী হয়ে ওঠে। ইরান ইরাক যুদ্ধ শুধু দুই দেশেরই মধ্যে সীমাবদ্ধ ছিল না, এটি মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতির মোড় ঘুরিয়ে দেয়। আজও এর প্রভাব স্পষ্টভাবে বিদ্যমান। এমন ইতিহাস বিষয়ক ভিডিও পাওয়ার জন্য আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি এবং লাইক, কমেন্ট, শেয়ার করার জন্য অনুরোধ করছি।